নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটি গল্পের সাথে। গল্পটি বলার সময় আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তবেই তো আমি জানতে পারবো আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুরাধা। গল্প পাঠে আমি অর্পিতা। কন্যার বিবাহযোগ্য বয়সের সম্বন্ধে যত মিথ্যে চালানো যায় চালিয়ে সীমানা ডিঙিয়েছে। বিবাহের আশাও শেষ হয়েছে। ও মা, সে কি কথা থেকে আরম্ভ করে চোখ টিপে কন্যার ছেলে মেয়ের সংখ্যা জিজ্ঞেস করে এখন আর কেউ রস পায় না। সমাজে এই রসিকতাও বাহুল্য হয়েছে। এমনি দশা অনুরাধার। অথচ ঘটনা সে যুগের নয়, নিতান্তই আধুনিক কালের। এমন দিনেও যে কেবলমাত্র গণপণ, ঠিকুজি কুষ্টি ও কুলশিলের যাচাই বাছাই করতে এমনটা ঘটল। অনুরাধার বয়স 23 পার হয়ে গেল, বর জুটল না, এ কথা সহজে বিশ্বাস হয় না। তবু ঘটনাটা সত্য। সকালে এই গল্পই চলছিল আজ জমিদারের কাছারিতে। নতুন জমিদারের নাম হরিহর ঘোষাল। তিনি কলকাতাবাসী। তার ছোট ছেলে বিজয় গ্রামে এসেছে। বিজয় মুখে চুরুটটা নামিয়ে রেখে জিজ্ঞেস করে উঠল, কি বললে? গগন চাটুর্যের বোন বাড়ি ছাড়বে না তো? যে লোকটা খবর এনেছিল সে বলল, যা বলবার ওই ছোটবাবু এলে তাকেই বলবো। বিজয় একটু রেগে গিয়ে বলে উঠল, তার বলার আছে কি? এর মানে তাদের বার করে দিতে আমাকে যেতে হবে নিজে, লোক দিয়ে হবে না, বুঝলে? লোকটা একটু চুপ করে রইল। বিজয় আবার বলে উঠল, বলবার তার কিছুই নেই বিনোদ, কিছুই নেই, কিছুই আমি শুনবো না। তবু তারই জন্য আমাকে যেতে হবে তার কাছে। তিনি নিজে এসে দুঃখ জানাতে পারবেন না। কি অবস্থা! বিনোদ বলে উঠল, আমি তাও বলেছিলাম, কিন্তু অনুরাধা বললে। আমিও ভদ্র গৃহস্থ ঘরের মেয়ে বিনোদ দাদা। বাড়ি ছেড়ে যদি বার হতেই হয় তাকে জানিয়ে একেবারে বার হয়ে যাব, বারবার বাইরে আসতে পারবো না। কি নাম বললে হে? অনুরাধা? নামের তো দেখি ভারী চটক। তাই বুঝি এখনো অহংকার ঘুচল না? আগে তা না ছোটবাবু। বিনোদ গ্রামের লোক। অনুরাধাদের দুর্দশার ইতিহাস সেই বলেছিল। কিন্তু অনতিপূর্ব ইতিহাসেরও একটা অতিপূর্ব ইতিহাস থাকে, আজ সেটাই বলি। এই গ্রামখানির নাম গণেশপুর। একদিন এই গ্রামটি অনুরাধাদেরই ছিল। বছর 5 হলো হাত বদল হয়েছে। সম্পত্তি মুনাফা 1000-2 বেশি নয়, কিন্তু অনুরাধার পিতা অমর চাটুর্যের চালচলন ছিল 20,000 মতো। অতএব ঋণের দায়ে ভদ্রাসন পর্যন্ত গেল ডিক্রি হয়ে। ডিক্রি হলো, কিন্তু জারি হলো না। মহাজন ভয়ে থেমে থাকলেন। চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন যেমন বড় কুলীন, তেমন ছিল প্রচণ্ড তার জপতপ ক্রিয়াকর্মের খ্যাতি। তলাফুটা সংসার তরণী অপব্যয়ে নোনা জলে কানায় কানায় পূর্ণ হলো, কিন্তু ডুবল না। হিন্দু গোড়ামির পরিস্ফীত পালে সর্বসাধারণের ভক্তি শ্রদ্ধার ঝোড়ো হাওয়ায় এই নিমজ্জিত প্রায় নৌকাখানি ঠেলতে ঠেলতে অমর চাটুর্যের আয়ুষ্কালের সীমানা উত্তীর্ণ হল। অতএব চাটুর্যের জীবদ্দশাটা এক প্রকার ভালোই কাটল। তিনি মরলেনও ঘটা করে,
তার শ্রাদ্ধ শান্তি নির্বাহিত হলো ঘটা করে। কিন্তু সম্পত্তির পরিসমাপ্তি ঘটল ঠিক এইখানে। এতদিন নাকটুকু মাত্র ভেসে যে তরুণী কোনো মতে নিঃশ্বাস টানছিল, এইবারে বাবুদের বাড়ির সমস্ত মর্যাদা নিয়ে অতলে তলিয়ে যেতে আর কাল বিলম্ব করল না। পিতার মৃত্যুতে পুত্র গগন পাইল এক জরাজীর্ণ ডিগ্রি করা পৈতৃক বাস্তু ভিটে, আকণ্ঠ ঋণভারগ্রস্ত গ্রাম্য সম্পত্তি, গোটা কয়েক গরু ছাগল আর কুকুর বিড়াল, এবং ঘাড়ে পড়ল পিতার দ্বিতীয় পক্ষের অনুরা কন্যা অনুরাধা। এইবার পাত্র জুটল গ্রামেরই এক ভদ্র ব্যক্তি। গোটা 5-6 ছেলে মেয়ে ও নাতিপুতি রেখে বছর 2 হলো তার স্ত্রী মারা গেছে। সে আবারও বিয়ে করতে চায়। অনুরাধা বলল, দাদা, কপালে তো রাজপুত্র জুটল না, তুমি বরঞ্চ এখানেই আমার বিয়ে দাও। লোকটার টাকা কড়ি আছে, তবু দুটো খেতে পড়তে তো পাবো। গগন আশ্চর্য হয়ে বলল, সে কি কথা? তিলাচন গাঙ্গুলের পয়সা আছে মানি, কিন্তু ওর ঠাকুরদাদা কুল ভেঙে সতীপুরের চক্রতীদের ঘরে বিয়ে করেছিল, জানিস? ওদের আছে কি? বোন বলল, আর কিছু না থাক, টাকা তো আছে। কুল নিয়ে উপোস করাচ্ছে, দুমুঠো ভাত ডাল পাওয়া ভালো নয় কি দাদা? গগন মাথা নেড়ে বলল, সে হয় না, সে হয় না, সে হবার নয়। কেন বলো তো? বাবা ওসব মানতেন, কিন্তু তোমার তো কোনো বালাই নেই ওসবের। এখানে বলা আবশ্যক, পিতার গোড়ামি পুত্রের ছিল না। মদ, মাংস ও আরও একটা আনুষঙ্গিক ব্যাপারে সে সম্পূর্ণ মোহমুক্ত পুরুষ। পত্নী বিয়োগের পরে ভিন্ন পল্লীর কে এক নিচু জাতীয় স্ত্রীলোক আজও তার অভাব মোচন করছে, এ কথা সকলেই জানে। গগন ইঙ্গিতটা বুঝে গর্জে বলে উঠল, আমার বাজে গোড়ামি নেই, কিন্তু কন্যাগত কুলে শাস্ত্রচার কি তোর জন্য জলাঞ্জলি দিয়ে 14 পুরুষকে নরকে ডোবাবো? কৃষ্ণের সন্তান, স্বভাব কুলীন আমরা। যা যা, এমন নোংরা কথা আর কখনো মুখে আনিস নে। এই বলে সে রাগ করে চলে গেল। তিলোচন গাঙ্গুলির প্রস্তাবটা এখানেই চাপা পড়ল। গগন হরিহর ঘোষালকে ধরে পড়ল। কুলীন ব্রাহ্মণকে ঋণ মুক্ত করতে হবে। কলকাতায় কাঠের ব্যবসায় হরিহর লক্ষপতি ধনী। একদিন তার মামার বাড়ি ছিল এই গ্রামে। ছোটবেলায় বাবুদের বহু সুদিন তিনি চোখে দেখেছেন। বহু কাজকর্মে পেট ভরে লুচি মিষ্টি আহার করে গেছেন। টাকাটা তার পক্ষে বেশি নয়, তিনি সম্মত হলেন। চাটুজ্যেদের সমস্ত ঋণ পরিশোধ করে হরিহর গণেশপুর ক্রয় করলেন। কুণ্ডুদের ডিক্রির টাকা দিয়ে ভদ্রাসন ফিরিয়ে আনলেন। কেবল মৌখিক সূত্র এই রইল যে বাইরের গোটা 2-3 ঘর কাছারির জন্য ছেড়ে দিয়ে গগন অন্দরের দিকটায় যেমন বাস করছে তেমনই করবে। তালুক খরিদ হলো, কিন্তু প্রজারা মানতে চাইল না। সম্পত্তি ক্ষুদ্র, আদায় সামান্য, সুতরাং বড় রকমের কোনো ব্যবস্থা করা চলে না। কিন্তু অল্পের মধ্যেই কি কৌশল যে গগন খেলতে লাগলো যে হরিহরের পক্ষে কোনো কর্মচারী গিয়ে গণেশপুরে টিকতে পারল না। অবশেষে গগন নিজের প্রস্তাবে নিজেই নিযুক্ত হলো কর্মচারী হিসেবে, অর্থাৎ ভূতপূর্ব ভূস্বামী সাজলেন বর্তমান জমিদারের গোমস্তা। হরিহর হাঁপ ছেড়ে বাঁচলেন, কিন্তু আদায়ের দিক দিয়ে রইল যথাপূর্ব স্থতাপর। 1 পয়সাও তহবিলে জমা পড়ল না। এমনভাবে গোলেমালে আরও বছর 2 কাটল। তারপরে হঠাৎ একদিন খবর আসলো
গোমস্তাবাবু গগন চাটুর্যেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সদর হতে হরিহরের লোক এসে খোঁজ খবর তত্ত্ব তল্লাশ করে জানল আদায় যা হবার তা হয়েছে। তা সমস্তই গগন আত্মসাৎ করে সম্পত্তি গা ঢাকা দিয়েছে। পুলিশে ডায়েরি, আদালতে নালিশ, বাড়িখানা তল্লাশি, প্রয়োজনীয় যা কিছু সবই হলো, কিন্তু না টাকা না গগন, কারোরই সন্ধান পাওয়া গেল না। গগনের বোন অনুরাধা ও দুঃসম্পর্কের একটি ছেলে মানুষ ভাগ্নে বাড়িতে থাকত। পুলিশের লোক তাদের বিধিমতো কষা মাজা ও নাড়াচাড়া দিল, কিন্তু কোনো তথ্যই বাইরে আসলো না। বিজয় বিলেত ফেরত। তার বারবার পরীক্ষায় ফেল করার রসদ জোগাতে হরিহরকে অনেক টাকা গুনতে হয়েছে। পাশ করতে সে পারেনি, কিন্তু বিজ্ঞতার ফলস্বরূপ মেজাজ গরম করে এই বছর 2 হলো সে দেশে ফিরেছে। বিজয় বলে বিলেতে পাশ ফেলের কোনো প্রভেদ নেই, বই মুখস্থ করে পাশ করতে গাধাতেও পারে। সে উদ্দেশ্য থাকলে সে এই দেশে বসেই বই মুখস্থ করত, ইউরোপে যেত না। বাড়ি এসে সে পিতার কাঠের ব্যবসায় কাল্পনিক দুরবস্থার শঙ্কা প্রকাশ করল এবং এই নড়বড়ে পোড়ো পোড়ো কারবার ম্যানেজ করতে আত্মনিয়োগ হলো। কর্মচারী মহলে ইতিমধ্যে নাম হয়েছে তার। কেরানিরা তাকে বাঘের মতো ভয় করে। কাজের চাপে যখন নিঃশ্বাস ফেলবার অবকাশ নেই, ঠিক এমন সময় কানে এসে পৌঁছল গণেশপুরের বিবরণ। সে বলল, এ তো জানা কথা, বাবা যা করবেন তা এরকমই হতে বাধ্য, কিন্তু উপায় নেই, অবহেলা করলে চলবে না। তাকে নিজে গিয়ে একটা বিহিত করতেই হবে। এই জন্যই তার গণেশপুরে আসা। কিন্তু এই ছোট কাজে বেশি দিন পল্লীগ্রামে থাকা চলে না। যত শীঘ্রই একটা ব্যবস্থা করে তাকে কলকাতায় ফিরতে হবে। সমস্তই যে একা তারই মাথায়। বড় ভাই অজয় অ্যাটনি, অত্যন্ত স্বার্থপর, নিজের অফিস ও স্ত্রীপুত্র নিয়ে ব্যস্ত। সংসারের সকল বিষয়ে সে অন্ধ। শুধু ভাগাভাগির ব্যাপারে তার 1 জোড়া চোখ 10 জোড়ায় কাজ করে। স্ত্রী প্রভাময়ী কলকাতার বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। বাড়ির লোকজনের সংবাদ নেওয়া তো দূরের কথা, শ্বশুর শাশুড়ি বেঁচে আছে কিনা সে খবর নেওয়ারও তার অবকাশ নেই। গোটা 5-6 ঘর নিয়ে যে বাড়ির অংশে তার মহল, সেখানে পরিজনবর্গের গতিবিধি সংকুচিত। তার ঝিচাকর আলাদা, উড়ে বেহারা আছে। শুধু বুড়ো কর্তার অত্যন্ত নিষেধ থাকায় আজও মুসলমান বাবুর্চি নিযুক্ত হতে পারেনি। এই অভাবটা প্রভাকে পীড়া দেয়। আশা আছে শ্বশুর মরলে এর প্রতিকার হবে। দেওর বিজয়ের প্রতি তার চিরদিনই অবজ্ঞা। শুধু বিলেত প্রবর্তনের পরে মনোভাবের কিঞ্চিত পরিবর্তন দেখা দিয়েছে। 2-4 দিন নিমন্ত্রণ করে নিজে রান্না করে ডিনার খাইয়েছে। সেখানে ছোট বোন অনিতার সঙ্গে বিজয় পরিচয় করে দিয়েছে। সে আবার বিএ পরীক্ষায় অনার্সে পাশ করে এমএ পড়ার আয়োজন করছে। বিজয় বিপত্নিক। স্ত্রী মারা যাওয়ার পরেই সে বিলেতে যায়। সেখানে কি করেছে না করেছে খোঁজ করবার দরকার নেই, কিন্তু ফিরে পর্যন্ত অনেক দিন দেখা গেছে স্ত্রী জাতি সম্বন্ধে তার মেজাজটা একটু রুক্ষ। মা বিয়ের কথা বলায় সে জোর গলায় আপত্তি জানিয়ে তাকে নিরস্ত করেছে। তখন থেকে আজ অবধি প্রসঙ্গটা গোলমেলেই থেকে গেল। গণেশপুরে এসে একজন প্রজার সদরে গোটা 2 ঘর নিয়ে বিজয় নতুন কাছারি ফেঁদে বসেছে। সেরেস্তার কাগজপত্র গগনের বাড়িতে যা পাওয়া গেছে জোর করে এখানে আনা হয়েছে এবং এখন চেষ্টা চলছে তার বোন অনুরাধা এবং দূর সম্পর্কের সেই ভাগ্নে ছোঁড়াটাকে বাইরে করার। বিনোদ ঘোষের সঙ্গে এইমাত্র সেই পরামর্শই হচ্ছিল। কলকাতা থেকে আসার সময় বিজয় তার 7-8 বছরের ছেলে কুমারকে সঙ্গে এনেছিল।
পল্লীগ্রামে সাপখোপ বিছে ব্যাঙের ভয়ে মা আপত্তি করলে বিজয় বলেছিল, মা, তোমার বড় বউয়ের প্রসাদে তোমার নাড়ুগোপাল নাতি নাতনির অভাব নেই, কিন্তু এটাকে আর তা করো না, আপদে বিপদে মানুষ হতে দাও। শোনা যায় বিলেতের সাহেবরাও নাকি ঠিক এমনই বলে থাকে, কিন্তু সাহেবদের কথা ছাড়ো, এই ক্ষেত্রে একটু গোপন ব্যাপার আছে। বিজয় যখন বিলেতে, তখন মাতৃহীন ছেলেটার একটু অযত্নেই দিন কেটেছে। বিজয়ের মা অধিকাংশ সময় থাকেন শয্যাগত, সুতরাং যথেষ্ট বিত্তবিভব থাকা সত্ত্বেও কুমারকে দেখবার কেউ ছিল না। কাজেই দুঃখ কষ্টে সে বেচারা বড় হয়েছে। বিলেত থেকে বাড়ি ফিরে এই খবরটা বিজয়ের কানে গিয়েছিল। গণেশপুরে আসবার সময় বৌদি হঠাৎ দরদ দেখে বলেছিল, ছেলেটাকে সঙ্গে নিয়ে যাচ্ছ ঠাকুরপো, পাড়াগা জায়গা, একটু সাবধানে থেকো। আর কবে ফিরবে তুমি? বিজয় বলে ওঠে, যত শীঘ্রই পারি ফিরব। শুনেছি আমাদের সেখানে নাকি একটা বড় বাড়ি আছে, বাবা কিনেছিলেন। বিজয় আবার বলে, কিনেছিলেন, কিন্তু কেনা মানেই থাকা নয় বৌদি। বাড়ি আছে কিন্তু দখল নেই। কিন্তু তুমি যখন নিজে যাচ্ছ ঠাকুরপো, তখন দখলে আসতে বেশি দেরি হবে না। আশা তো তাই করি। দখলে এলে কিন্তু একটা খবর দিও। কেন বৌদি? এর উত্তরে প্রভা বলেছিল, এই তো কাছে পাড়াগা, কখনো চোখে দেখিনি, গিয়ে একদিন দেখে আসবো। অনুরও কলেজ বন্ধ, সেও হয়তো সঙ্গে যেতে চাইবে। এই প্রস্তাবে বিজয় অত্যন্ত পুলকিত হয়ে বলেছিল, আমি দখল নিয়েই তোমাকে খবর পাঠাবো বৌদি। তখন কিন্তু না বলতে পারবে না। বোনটিকেও কিন্তু সঙ্গে নেওয়া চাই। বিজয়ের পরনে খাঁটি সাহেবি পোশাক, মাথায় শোলার টুপি, মুখে কড়া চুরুট, পকেটে রিভলভার। চেরির ছড়ি ঘোরাতে ঘোরাতে বাবুদের বাড়ির সর্দর বাড়িতে এসে প্রবেশ করল। সঙ্গে মস্ত লাঠি হাতে দুজন হিন্দুস্তানি দারোয়ান, অনেকগুলি অনুগত প্রজা, বিনোদ ঘোষ ও পুত্রকুমার। সম্পত্তি দখল করার ব্যাপারে হাঙ্গামার ভয় আছে, তথাপি ছেলেকে নাড়ুগোপাল করার পরিবর্তে মজবুত করে গড়ে তোলা এই হলো বড় শিক্ষা। তাই ছেলেও এসেছে সঙ্গে। বিনোদ কিন্তু বরাবর ভরসা দিয়েছে যে অনুরাধা একাকী স্ত্রীলোক, কোনো মতে জোর করবে না। তবুও রিভলভার যখন আছে তখন সঙ্গে নিয়ে নেওয়াই ভালো। বিজয় বলল, মেয়েটা শুনেছি ভারী বজ্জাত, লোক জড়ো করতে পারে। ওই তো গগন চাটুর্যের পরামর্শদাতা, সব চরিত্রও তো খুব একটা ভালো নয়। বিনোদ বলল, আগে তা তো শুনিনি। আমি শুনেছি। কোথাও কেউ নেই। শূন্য প্রাঙ্গণে দাঁড়িয়ে বিজয় চারদিক চেয়ে দেখল। বাবুদেরই বাড়ি বলা যায় বটে। সম্মুখে পুজোর দালান এখনো ভাঙেনি, কিন্তু জীর্ণতার শেষ সীমায় পৌঁছেছে। একপাশে সারি সারি বসবার ঘর ও বৈঠকখানা, পায়রা, চড়াই ও চামচিকি স্থায়ী আশ্রয় বানিয়েছে। দারোয়ান হাঁক দিল, কই হ্যাঁ। তার এই সম্ভববিহীন চড়া গলার চিৎকারে বিনোদ ঘোষ ও অন্যান্য অনেকেই যেন লজ্জায় সংকুচিত হয়ে পড়ল। বিনোদ বলে উঠল, রাধু দিদিকে আমি গিয়ে খবর দিয়ে আসছি বাবু, বলে সে ভিতরে চলে গেল। তার কণ্ঠস্বর ও বলার ভঙ্গিতে বোঝা গেল আজও এবাড়ির অমর্যাদা করতে তাদের বাঁধে। অনুরাধা রান্না করছিল। বিনোদ গিয়ে সবিনয়ে জানালো, দিদি, ছোটবাবু বাইরে এসেছেন। সে এই আশঙ্কাই করছিল। হাত ধুয়ে উঠে দাঁড়ালো, সন্তোষকে ডেকে বলল, বাইরে একটা শতরঞ্চি পেতে দিয়ে এসো বাবা, বলো গে মাসিমা আসছেন।
বিনোদকে বলল, আমার বেশি দেরি হবে না, বাবু রাগ যেন না করে। বিনোদ দাদা, আমার হয়ে তাকে তুমি বসতে বলো। বিনোদ লজ্জিত মুখে বলল, কি করব দিদি, আমরা গরিব প্রজা, জমিদারের হুকুম করলে না বলতে পারি নে, কাজেই। সে আমি বুঝি বিনোদ দাদা। বিনোদ চলে গেল। বাইরে শতরঞ্চি পাতা হলো, কিন্তু কেউ তাতে বসল না। বিজয় ছড়ি ঘুরিয়ে পায়চারি করতে করতে চুরুট টানতে লাগলো। মিনিট পাঁচেক পরে সন্তোষ বাইরে এসে ইঙ্গিতে দ্বারের প্রতি চেয়ে সভয়ে বলে উঠল, মাসিমা এসেছেন। বিজয় একটু থমকে দাঁড়ালো। ভদ্রঘরের কন্যা, তাকে কি বলে সম্বোধন করা উচিত সে দ্বিধায় পড়ল। কিন্তু মনের দুর্বল প্রকাশ পেলে চলবে না। অতএব পুরুষ কণ্ঠে অন্তরালবর্তিনীর উদ্দেশ্যে বলে উঠল, এবারই আমাদের, তা কি তুমি জানো? উত্তর আসলো, জানি। তবে এবারই ছেড়ে দিচ্ছ না কেন তুমি? অনুরাধা তেমনি আড়ালে দাঁড়িয়ে বোনপোর জবানি বক্তব্য বলবার চেষ্টা করল, কিন্তু ছেলেটা তেমন চালাক চৌকস নয়। নতুন জমিদারের কড়া মেজাজের জনশ্রুতি তারও কানে পৌঁছেছে। ভয়ে ভয়ে কেবলই থতমত খেতে লাগলো। একটা কথাও সুস্পষ্ট হলো না। বিজয় মিনিট 5-6 ধৈর্য ধরে বোঝবার চেষ্টা করলো। তারপরে হঠাৎ একটা ধমক দিয়ে বলে উঠল, তোমার মাসির বলার কিছু থাকলে সামনে এসে বলুক, নষ্ট করার সময় আমার নেই। আমি বাঘ ভাল্লুক নয় যে তাকে খেয়ে ফেলবো। বাড়ি ছাড়বে না কেন সেটা বলুক। অনুরাধা বাইরে আসলো না, কিন্তু কথা বলে উঠল। সন্তোষের মুখে নয়, নিজের মুখে স্পষ্ট করে বলল, বাড়ি ছাড়ার কথা তো ছিল না। আপনার বাবা হরিহরবাবু বলেছিলেন বাড়ির ভেতরের অংশে আমরা বাস করতে পারি। কোনো লেখাপড়া আছে? না, নেই, কিন্তু তিনি এখনও জীবিত। তাকে জিজ্ঞেস করলেই আপনি জানতে পারবেন। জিজ্ঞেস করার অত গরজ আমার নেই। এই যদি শর্ত, তার কাছে লিখে নাওনি কেন? দাদা বোধ হয় প্রয়োজন মনে করেননি। তার মুখের কথার চেয়ে লিখে নেওয়া বড় হবে, এ হয়তো দাদার মনেই হয়নি। এ কথার সঙ্গত উত্তর বিজয় খুঁজে পেল না, চুপ করে রইল। কিন্তু পরক্ষণে জবাব আসলো ভিতর থেকে। অনুরাধা বলে উঠল, কিন্তু দাদা নিজের শর্ত ভেঙে সকল শর্তই ভেঙে গেছে। এ বাড়িতে থাকবার অধিকার আর আমাদের নেই। কিন্তু আমি একা স্ত্রীলোক, আর এই অনাথ ছেলেটি, ওর বাবা মা কেউ নেই, আমিই মানুষ করছি। আমাদের এই দুর্দশায় দয়া করে দুদিন থাকতে না দিলে একলা হঠাৎ কোথায় যাই, এই আমার ভাবনা। বিজয় বলল, এ জবাব কি আমার দেবার? আর তোমার দাদা কোথায়? মেয়েটি বলল, আমি জানি না তিনি কোথায়, কিন্তু আপনার সঙ্গে যে এতদিন দেখা করতে পারিনি শুধু এই ভয়ে, পাছে আপনি বিরক্ত হন। এই বলে কিছুক্ষণ চুপ করে থেকে বোধ করি নিজেকে একটু সামলে নিয়ে সে আবার বলে উঠল, আপনি মনিব, আপনার কাছে কিছুই লুকোবো না। অকপটে আমাদের বিপদের কথা জানালুম, নইলে একটা দিনও জোর করে এ বাড়িতে বাস করার দাবি আমি করি নে। আর কিছুদিন সময় দিন, তারপর আমরা নিজেরাই চলে যাব এই বাড়ি ছেড়ে। তার কণ্ঠস্বরে বাইরে থেকেও বোঝা গেল মেয়েটির চোখ দিয়ে জল পড়ছে। বিজয় একটু দুঃখিত হলো, আবার মনে মনে খুশিও হলো। সে ভেবেছিল একে বেদখল করতে না জানি কত সময় ও কত হাঙ্গামাই পোয়াতে হবে, কিন্তু কিছুই হলো না। সে অশ্রুজলে শুধু দয়া ভিক্ষা চাইল। তার পকেটের পিস্তল
এবং দারোয়ানদের লাঠিসোঁটা তাকে গোপনে তিরস্কার করল, কিন্তু দুর্বলতা প্রকাশ করাও চলবে না। বিজয় বলল, থাকতে দিতে আপত্তি ছিল না, কিন্তু বাড়িটা আমার নিজেরই বড় দরকার। যেখানে আছি সেখানে খুব অসুবিধে। তাছাড়া আমাদের বাড়ির মেয়েরা একবার দেখতে আসতে চান। মেয়েটি বলে উঠল, বেশ তো, আসুক না। বাইরের ঘরগুলোতে আপনি স্বচ্ছন্দে থাকতে পারেন এবং ভিতরের দোতলায় অনেকগুলো ঘর। মেয়েরা অনায়াসে থাকতে পারবেন, কোনো কষ্ট হবে না। আর বিদেশে তাদেরও তো লোকের দরকার। আমি আমি অনেক কাজ করতে পারবো। এবার বিজয় সলজ্জে আপত্তি করে বলে উঠল, না না, সে কি কখনো হতে পারে? তাদের সঙ্গে লোকজন সবই থাকবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। কিন্তু ভিতরের ঘরগুলো কি আমি একবার দেখতে পারি? উত্তর হলো, কেন পারবেন না? এ তো আপনারই বাড়ি। আসুন, ভিতরে আসুন। ভিতরে ঢুকে বিজয় পলকের জন্য তার সমস্ত মুখখানি দেখতে পেল। মাথায় কাপড় আছে, কিন্তু ঘোমটায় ঢাকা নয়। পরনে একখানি আধময়লা ৮ পৌড়ে কাপড়। গায়ে গয়না নাই, শুধু দুহাতে কয়েক গাছি সোনার চুড়ি, সাবেককালের। আড়াল থেকে তার অশ্রুসঞ্চিত কণ্ঠস্বর বিজয়ের কানে বড় মধুর ঠেকেছিল। ভেবেছিল মানুষটিও হয়তো এমনই হবে। বিশেষত দরিদ্র হলেও সে তো বড় ঘরের মেয়ে। কিন্তু দেখতে পেল তার প্রত্যাশার সঙ্গে কিছুই মিলল না। রং ফর্সা নয়, মাজা শ্যাম, বরঞ্চ একটু কালোর দিকেই। সাধারণ পল্লীগ্রামের মেয়ে আরও 5 জনকে যেমন দেখতে হয় ঠিক তেমন। শরীর কৃশ, কিন্তু বেশ দৃঢ় বললেই মনে হয়। শুয়ে বসে এর যে আলস্যে দিন কাটে না তাতে কোনো সন্দেহ নেই। শুধু বিশেষত্ব চোখে পড়ল তার ললাট, একেবারে আশ্চর্য নিখুঁত গঠন। মেয়েটি কহিল, বিনোদ দাদা, বাবুকে তুমি সব দেখিয়ে আনো, আমি রান্নাঘরে আছি। তুমি সঙ্গে যাবে না রাধু দিদি? না। ওপরে উঠে বিজয় ঘুরে ঘুরে সমস্ত দেখল। ঘর অনেকগুলো, সাবেককালের অনেক আসবাবপত্র এখনও ঘরে ঘরে, কতক ভেঙেছে, কতক ভাঙার পথে। এখন তাদের মূল্য খুবই সামান্য, কিন্তু একদিন ছিল। সদর বাড়ির মতো এ ঘরগুলো জরাজীর্ণ, হাড় পাঁজর বার করা, দরিদ্রের দাগ সকল বস্তুতে গাঢ় হয়ে পড়েছে। বিজয় নিচে নেমে আসলে অনুরাধা রান্নাঘরের দ্বারের কাছে এসে দাঁড়ায়। দরিদ্র ও দুর্দশা সম্পন্ন হলেও ভদ্র ঘরের মেয়ে। এবার তুমি বলে সম্বোধন করতে বিজয়ের লজ্জা করল। সে বলল, আপনি কতদিন এ বাড়িতে থাকতে চান? ঠিক করে তো এখনই বলতে পারি নে, যে কটা দিন দয়া করে আপনি থাকতে দেন। দিন কয়েক পারি, কিন্তু বেশি দিন তো পারবো না। তখন কোথায় যাবেন? সেই চিন্তায় তো দিন রাত করি। লোকে বলে আপনি নাকি গগন চাটুর্যের ঠিকানা জানেন। তারা আর কি বলে? বিজয় এ প্রশ্নের উত্তর দিতে পারল না। অনুরাধা বলল, জানি নে, তা আপনাকে আমি আগেই বলেছি, কিন্তু জানলে নিজের ভাইকে ধরিয়ে দেব, এই কি আপনি আদেশ করেন? তার কণ্ঠস্বরে তিরস্কার মাখানো। বিজয় ভারী অপ্রতিভ হলো। বুঝল আভিজাত্যের চিহ্ন এর মন হতে এখনও বিলুপ্তি হয়নি। বিজয় বলে উঠল, না, সে কাজ আমি আপনাকে করতে বলিনি। আমি নিজেই খুঁজে বার করব, তাকে পালাতে তো আমি দেব না। কিন্তু এতকাল ধরে সে যে আমাদের সর্বনাশ করছিল, এও কি আপনি জানতে পারেননি বলতে চান? কোনো উত্তর আসলো না। বিজয় বলতে লাগলো, সংসারে কৃতজ্ঞতা বলে একটা কথা আছে। নিজের ভাইকে এইটুকু পরামর্শ কি আপনি কোনোদিন দিতে পারেননি? আমার বাবা নিতান্তই নিরীহ মানুষ। আপনাদের বংশের প্রতি তার অত্যন্ত মমতা ও বিশ্বাস ছিল তেমনই বেশি, তাই গগনকেই দিয়েছিল সমস্তটা সেপে।
এই কি তার প্রতিফল? কিন্তু নিশ্চিত জানবেন, আমি দেশে থাকলে কখনো এমন ঘটনা ঘটতে পারত না। অনুরাধা নীরব, কোনো কথারই জবাব পেল না দেখে বিজয় মনে মনে আবার উষ্ণ হয়ে উঠল। বিজয়ের যেটুকু করুণা জন্মেছিল সমস্তই উবে গেল। কঠিন হয়ে সে বলে উঠল, সবাই জানে আমি খুব কড়া লোক, বাজে দয়া মায়া আমি করতে পারি না। দোষ করে আমার হাতে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি। দাদার সঙ্গে দেখা হলে এটুকু অন্তত তাকে জানিয়ে দেবেন। অনুরাধা তেমনই চুপ করে রইল। বিজয় বলল, আজ থেকে সমস্ত বাড়ি আমি দখলে নিলাম। বাইরের ঘরগুলো পরিষ্কার হলে দুদিন পরে এখানে চলে আসব। মেয়েরা আসবেন তারপরে। আপনি নিচের একটা ঘরে থাকুন, যে কটা দিন না যেতে পারেন, কিন্তু কোনো জিনিসপত্র সরাবার চেষ্টা করবেন না। কুমার বলল, বাবা, আমার না খুব তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। এখানে জল পাবো কোথায়? অনুরাধা হাত নাড়িয়ে ইশারায় তাকে কাছে ডাকল। রান্নাঘরের ভেতরে এনে বলল, ডাব আছে, খাবে বাবা? হ্যাঁ খাবো। সন্তোষ কেটে দিতে ছেলেটা পেট ভরে শাঁস ও জল খেয়ে বাইরে আসলো। বলল, বাবা তুমি খাবে? খুব মিষ্টি। বিজয় বলে উঠল, না আমি খাবো না। খাও না বাবা, অনেক আছে, সবই তো আমাদের। কথাটা কিছুই নয়, তথাপি এতগুলো লোকের মধ্যে ছেলের মুখে এই কথাটা শুনে হঠাৎ কেমন তার যেন লজ্জা করে উঠল। বিজয় বলে উঠল, না না খাবো না, তুই চলে আয় এখান থেকে। আজ আমি আমার গল্পটি এখানেই শেষ করছি। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুরাধা গল্পটির দ্বিতীয় পর্বের সাথে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।